নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ঝাড়ুর আড়ালে গাঁজা পাচারের চেষ্টা, ভোরের আলো থানার অভিযানে ধরা পড়ল 3 মহিলা পাচারকারী। রাতের অন্ধকারে বিনা নোটিশে চা বাগান বন্ধ করে চলে গেল বাগান কর্তৃপক্ষ, দুশ্চিন্তায় শ্রমিক মহল। এবার আসছে বিস্তারিত সংবাদে। ঝাড়ুর আড়ালে গাঁজা পাচারের চেষ্টা, ভোরের আলো থানার অভিযানে ধরা পড়ল 3 মহিলা পাচারকারী। অভিনব পন্থায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিন্নাগুড়ির কৃষ্ণনগর কলোনির পাগল বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভোরের আলো থানার পুলিশ উদ্ধার করে প্রায় 35 কেজি গাঁজা। এই ঘটনায় 3 জন মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম চায়না দাস, ভারতী হালদার এবং কণিকা হালদার। ভারতী হালদার ও কণিকা হালদার সম্পর্কে মা ও মেয়ে। তারা কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজাগুলি কোচবিহার থেকে আনা হয়েছিল। সেগুলি শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বিক্রি হওয়ার কথা ছিল। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। কৃষ্ণনগর কলোনিতে যা শুনলাম, এখানটার বিশাল ধরনের একটা গাঁজার ব্যবসা করতেছে নদীর ধারে। কৃষ্ণনগর কলোনি যতীনবন্ধ কলোনি এখানটা চলতেছে। কলোনিতে এই ধরনের কোনো গাঁজার ব্যবসা শোনা যায়নি। যা আমরা দেখলাম এটা ধারণার বাইরে। এগুলা মহিলাগুলো কোথায় বাড়ি, কোথা থেকে কি জানেন? এরা নতুন লোক, এরা যে কোথায় আমাদের অতটা জানি না, কিন্তু এখানকার যারা স্থানীয় লোক তারা কিন্তু এই ধরনের ব্যবসা করার জন্য সাহস পায় না। এই নতুন লোক আসিয়া জঘন্য ধরনের কলোনিটা বদনাম ছুটাইল। আর এই ধরনের ব্যবসা যেহেতু না হয়, তো পরবর্তী যেন কলোনিতে একটু নজর ভালোভাবে রাখতে হবে, যাহাতে করো এখানকার পরিবার শান্তিভাবে যেন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এনারা কি বাড়ির ভিতরে কি বিক্রি করতো জানতেন? না, এরা বাড়ির ভিতরে বিক্রি করে নাকি সেটাকে আমরা কিছু জানি না। রাতের অন্ধকারে বিনা নোটিশে চা বাগান বন্ধ করে চলে গেল বাগান কর্তৃপক্ষ। ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়লেন শ্রমিকরা। আমবাড়ি চা বাগানে প্রায় 1200 শ্রমিক কাজ করতেন। জানা গিয়েছে, 26 জুন চা বাগান মালিকদের সংগঠন DBITA-তে এক ত্রিপাক্ষিক বৈঠক হয়, কিন্তু সেখানে কোনো সুরাহা মেলেনি। সেদিন চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের 10 দিনের শালছুটিতে যেতে বলে। সেই সমস্ত শ্রমিক ইউনিয়নরা মেনেও নেয়। তারপরে গত সোমবার সেই দিনটি শেষ হয়। স্বাভাবিকভাবেই শালছুটির পর মঙ্গলবার থেকে ফের একবার চা বাগানে কাজ চালু করার কথা, কিন্তু এদিন সকালবেলা স্প্রে ওয়ার্কাররা ফ্যাক্টরির ভিতরে গিয়ে ওষুধপত্র নিতে গিয়ে দেখেন স্টোর রুমের তালা দেওয়া। তারপর তারা ম্যানেজারের বাংলোতে যান। সেখানে গিয়ে দেখেন বাংলোতেও তালা ছোলা। শ্রমিকরা বুঝে যান চা বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। এদিকে খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকরা ফ্যাক্টরির গেটে এসে জড়ো হতে শুরু করেন। কেননা বাগান বন্ধ হয়ে গেলে কি করবেন শ্রমিকরা? তাই শ্রমিকরা চান সমস্যা মিটিয়ে দ্রুতই বাগানটি খুলে যাক। আজকে আমরা গতকাল 10 দিন মতন শালছুটি বসছিলাম। বাগানে ইউনিয়ন, তারপরে ম্যানেজমেন্ট একটা কোঅপারেট করে আমরা বসছিলাম। হ্যাঁ, বাগানে পার্টি ছিল না, তার আগে ডিবাইটিও ছিল আমাদের, তো বসছিলাম ওইখানে। তো ঠিক আছে, বাগানে তার 2 বছর আগেও আমরা শালছুটি বসছিলাম 6 দিন করে, কিন্তু এবার 6 দিন না হয়ে 10 দিন, তাও ইউনিয়ন মানছে ওইটাকে। হ্যাঁ, কোঅপারেটই করছে। তারপরে আজকে আমাদের 10 দিন কমপ্লিট হয়ে আজকে থেকে আমরা কাজে বেরোবো। তারপরে কালকেও ফোন করছিল অ্যাসিস্ট্যান্ট, যত আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা, ওরা ফোন করে কামদারিও বলে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, কামদারিও বলে দিয়েছে কি অমুক অমুক জায়গায় কাজ হবে, এই কাজ হবে, ও কাজ হবে। তো সকালে আমরা তো জানি আজকে 9:30 বাজছে, আমরা জানি আজকে কাজ হবে বলে, কিন্তু সকালে আমাকে ফোন করে বলতেছে যে স্প্রিংয়ের ছেলেরা যে সকালে স্প্রিংয়ে যাবে, ম্যানেজার আসবে, বাবু আসছিল। হ্যাঁ, কিন্তু পরে জানতে পারছি কি কোনো এক্সিকিউটিভ ম্যানেজার এখানে নাই, সব লক করে রাত্রেবেলা এরা চলে গেছে, উইদাউট নোটিস। আমাদের এখনো কিছু জানা নাই কি কারণে এরা গেছে। হ্যাঁ, বাগানে এরকম কোনো ঝামেলা তো হয় নাই,
কারো কাছে কিছু হয় না, কিন্তু উইদাউট নোটিশে এরা চলে গেছে। কি চাচ্ছেন আপনারা? আমরা কি চাবো, এখনো যে কোম্পানি যখন থেকে বাগান নিচ্ছে, আজকে 2020 থেকে লকডাউনের পর থেকে এরকমই প্রত্যেক সালই সাল ছুটি বসি আমরা। বাগানের দিন বা দিন বাগানটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। তা আমরা এখন চাচ্ছি কি এই কোম্পানি আমাদেরকে লাগবে না, এই কোম্পানি লাগবে না, অন্য কোম্পানি এসে চালাক বাগানটা। এই কোম্পানি যতদিন থাকবে এরকমই বাগান চলবে। হিমান রায় রিপোর্ট। মেনে চলব ট্রাফিক আইন, শপথ গ্রহণ করার মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা সপ্তাহব্যাপী পথ নিরাপত্তামূলক প্রচার অভিযানের। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদের সভাঘরে আয়োজিত এক মনোমুগ্ধকর পরিবেশে সমাপ্তি হল রাজ্য জুড়ে চলা 7 দিনের পথ নিরাপত্তা সপ্তাহ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিগণ এক সপ্তাহ শপথ বাক্য পাঠ করে আগামীতে সদাই ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার অঙ্গীকার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা রায় চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল, ধীমান বারে, জেলা পুলিশ সুপার খন্ডবহালে, উমেশ গণপত, চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ জেলার অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিক এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও জেলা স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। সপ্তাহব্যাপী চলা সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথ নিরাপত্তা বিষয়ক অঙ্কন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের যেমন এই অনুষ্ঠান মঞ্চে পুরস্কৃত করা হয়, এর সঙ্গে গত রবিবার জলপাইগুড়ি জেলা পুলিশ একাদশ বনাম জলপাইগুড়ি প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে রানার্স আপ এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। আমরা 1 জুলাই থেকে আজকে 8 জুলাই 7 দিন ব্যাপী যারা পথ নিরাপত্তা সপ্তাহ যেটা আমরা সেলিব্রেট করেছি পুরো রাজ্য জুড়ে, তার মধ্যে জলপাইগুড়ি জেলাতে আমরা 1 জুলাই থেকে এই প্রোগ্রামটা শুরু করেছি। বিভিন্ন থানাতে প্রত্যেকটা ট্রাফিক গার্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাওয়ারনেস কর্মসূচি হয়েছে। তার মধ্যে আপনারা দেখেছি আমরা অ্যাওয়ারনেস র্যালি হয়েছে, ম্যারাথন হয়েছে, তার মধ্যে বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে, কুইজ কম্পিটিশন হয়েছে। এইসব করতে আজকে আমাদের শেষ প্রোগ্রাম, এটা আমরা আজকে জলপাইগুড়ি টাউনের মধ্যে এটা প্রোগ্রাম করেছে। তার মধ্যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, আমাদের জনপ্রতিনিধি, হসপিটাল থেকে ডক্টরস সবাই এখানে এসছে। আমরা যে সপ্তাহব্যাপী কীভাবে সেলিব্রেট করেছে, প্লাস এ থেকে যে মেন বার্তা যেটা আসে যে আমাদের রাস্তাঘাট সবাই জন্যই আসে, সবাই আমরা সচেতন হয়ে রাস্তাঘাট ভালো করে ব্যবহার করব, ভালো করে গাড়িটা চালাবো আর অ্যাক্সিডেন্টের সংখ্যাটা আমরা কীভাবে কমাতে পারবো। এই জন্য এই বার্তা নিয়ে আমরা গত এক সপ্তাহ থেকে এই প্রোগ্রাম সেভ ড্রাইভ সেভ লাইফ এটা আমরা সেলিব্রেট করেছে। আর আজকে একটা সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আমরা সাংটা করেছে, শেষ করেছে, लेकिन এটা শেষ নয়। এর থেকে এটাই বার্তা দিয়েছি কি এটা আমরা ডেইলি রোজকে 24/7 যখনই রাস্তায় নামবো তখন রাস্তায় যে আইন আছে সেটা মানবো। আমি রাস্তায় পায়ে হেঁটে যাব या গাড়িতে হোক, প্রত্যেকজনই রাস্তায় আইনটা মানবে, আমরা রাস্তাঘাট ভালো করে রাখবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। দুয়ারে কচ্ছপ। সাত সকালে কুর্ম অবতারের প্রতীক কচ্ছপ দেখে দৃশ্যতই অবাক হয়ে গেলেন জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক গৃহবধূ। অত্যন্ত গোপনে প্রাণীটিকে ধরে রেখে দিয়েছিলেন ঠাকুর ঘরে, পুজোও দিচ্ছিলেন। পরে মনে হয় প্রাণীটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া দরকার। খবর পেয়ে ছুটে যান পরিবেশ কর্মী সংগঠনের সদস্যরা। পাড়া প্রতিবেশী বেশ কয়েকজন কচ্ছপটি দিতে আপত্তি তুলেছিলেন, বাড়িতে রেখে পোষার পরিকল্পনাও করেছিলেন। পরিবেশ কর্মীরা তাদের গিয়ে বোঝান। পরে বন্যপ্রাণী সংরক্ষণের তালিকায় থাকা ইন্ডিয়ান ফ্ল্যাপশেল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দিঘিতে ছেড়ে দিয়েছেন পরিবেশ কর্মী সংগঠনের সদস্যরা। এটা কোথায় পেয়েছেন কচ্ছপটা? আমি আমার বাড়ির গেটের সামনে পেয়েছি। আচ্ছা, কি হয়েছে একটু বলুন ব্যাপারটা। আমি সকালবেলায় উঠে উঠান ঘর ঝেড়ে গেটটা খুলেছি, খোলার পরে দেখি জঙ্গলের মধ্যে একটু কি যেন নড়াচড়া করছে। তারপর আমি সামনে গিয়ে দেখি কচ্ছপটা, তখন আমি আস্তে করে কচ্ছপটা ধরে এনে ঘরে রেখেছি, কাউকে বলিনি। অথচ কালকে একাদশী গেছে তো আজকে দ্বাদশীর দিন আমি ওকে একটু পুজো টুজো করে আমি রেখে দিছি, কাউকে বলিনি। আমি ভাবছি কি করব,
এটা তো আমার রাখা সম্ভব না, তাহলে কি করা যায়? মেয়েকে ফোন করে বললাম, মেয়ে বললো বন দপ্তরে দিয়ে দাও, কি করা যাবে, তুমি তো বুঝতে পারবে না। এটাই আর কি, সবাইকে বলা হলো। আমাদের স্পোরের কাছে আজকে একটি ফোন আসে যে পাটকাটা কলোনি ডেঙ্গুয়াঝাড় গ্রামীণ ব্যাংকের অপোজিটে একটি বাড়িতে কচ্ছপ পাওয়া গেছে। আমরা স্পোরের মেম্বাররা সেখানে পৌঁছানোর পর দেখতে পারি এটি একটি ইন্ডিয়ান ফ্ল্যাগশেল টার্টেল। পরে কচ্ছপটিকে উদ্ধার করে আমরা রাজবাড়িতে ছেড়ে দিই এবং ওখানকার মানুষের প্রথমে ধারণা ছিল সেই কচ্ছপটিকে পুষবে, কিন্তু আমরা সেটা জানাই যে কোনো বন্য প্রাণীকে পোষা যায় না, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে আসে, তো তাদেরকে সেটা বোঝাই, তারা সেটা বোঝে এবং আমাদের হাতে তারপর কচ্ছপটিকে তুলে দেয়। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সকাল থেকে মোতায়েন করা হয়েছিল বিশাল বাহিনী। এশিয়ান হাইওয়ের পাশে জমি দখলমুক্ত করতে আসবে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। শেষমেশ সকলে এলেও দখলমুক্ত হলো না জমি। ধূপগুড়ি শহরের বুক চিরে যাওয়া এশিয়ান হাইওয়ে 48-এর পাশের একটি জমি দখলমুক্ত করতে হাইকোর্টের দ্বারস্থ হয় এক ব্যবসায়ী। জানা গিয়েছে, দখল হয়ে থাকা এশিয়ান হাইওয়ের জমির পিছনে ওই ব্যবসায়ীর জমি রয়েছে। সূত্রের খবর, হাইকোর্ট এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই মতোই মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় আসে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। সঙ্গে ছিলেন ধূপগুড়ির এসডিপিও গেলসান লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য। হাইকোর্টের অর্ডার নিয়ে এসে জমি দখল করে রাখা ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। শেষমেশ জমি দখলমুক্ত না করে দখলদারদের 15 দিনের সময়সীমা দেন এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, যিনি অভিযোগ করেছেন হয় তার সঙ্গে বসে মিটিয়ে নেওয়ার কথা বলা হয়, নয়তো আদালতের দ্বারস্থ হতে বলা হয়েছে। আর এটাতেই উঠছে প্রশ্ন এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে। কেন শুধুমাত্র অভিযোগের ভরসায় বসে থাকবেন তারা? একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি ভূমিকা রয়েছে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের? যদিও জমি দখল মুক্ত করতে ব্যর্থ এশিয়ান হাইওয়ে, একথা ঘুরিয়ে মেনে নিয়েছেন এশিয়ান হাইওয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সরকারি নিয়ম আছে ভ্যাকেন্ট করা। সরকারি নিয়ম হচ্ছে যখন নিজেরা ভ্যাকেন্ট করার সেটা ভ্যাকেন্ট করতে হবে, যখন যেটা প্রয়োজন হবে সেটা ভ্যাকেন্ট করতে হবে, যখন গভর্নমেন্টের যেটা প্রয়োজন হবে সেটা ভ্যাকেন্ট করতে হবে। হাইকোর্টের কি অর্ডার এসেছে? হাইকোর্টের অর্ডারে এসেছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছে যে আপনি স্টেপ নিন, যে আপনার যেরকম প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী আপনি স্টেপ নিন। তো সেইটাই স্টেপ নিতে গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছেন যে আপনারা রিমুভ করেন। কোর্ট থেকে কোনো নির্দেশ হয়নি রিমুভ করার নির্দেশটা নয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছে আপনার যেরকম মনে করছেন সেটা আপনি করেন। রিমুভ করার জন্য কনফিডেন্সটা হয়েছে, তার রিমুভ করা। আদালত আপনাদের উপরে ছেড়েছে পদক্ষেপ নেওয়ার জন্য। আদালতের নির্দেশ ছিল না ভাঙার? না, আপনাদেরকে দেখতে বলেছে কি হয়েছে সিচুয়েশন, তাই? সিচুয়েশনটা দেখতে বলার নয়, সিচুয়েশনটা অনুযায়ী আপনারা রিমুভ করেন। কবে রিমুভ করা হবে? রিমুভ করার এখন কোনো ডেট কিছু হয়নি, ওনারা 15 দিনের মধ্যে ওনারা জানাবেন। শহরে শুধু এই দুটো দোকান নয়, অধিকাংশ জায়গা আপনাদের যেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ভরাট হচ্ছে রাতের বেলা, অথবা কোনোভাবে কোথাও কোনো একটা কনস্ট্রাকশনের নামে 8 ফিটের রাস্তা বলে সেটা 30 ফিট 40 ফিট হচ্ছে। পরবর্তীতে শোনা যায় আপনারা অনুমতি দিন। আপনারা কি দিতে পারেন? না 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 না, এই অনুমতিটা দিতে পারে মর্ত, আমরা দেওয়ার কেউ নয়। ওটা কলকাতা মর্তে দেবে কিংবা দিল্লি মর্তে দেবে। ওনারা অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশনটা করে অ্যাপ্লিকেশনটা আমরা পাঠিয়ে দেবো। ওনারা যদি মনে করেন এটা অথেন্টিক, এনাকে পারমিশন দেওয়া উচিত, তাহলে ওনারা পারমিশনটা দিয়ে। যে কথাগুলো ওনারা এসে বলেন তাহলে সেগুলো পুরোপুরি মিথ্যে, যে আপনারা অনুমতি দিয়েছেন ময়নাগুড়ি থেকে? না, অনুমতি ময়নাগুড়ির থেকে হবে না, অনুমতিটা ওইদিকে থেকে হয়ে আসবে, সেইটা আমরা ময়নাগুড়ির থেকে সার্ভ করব। অনুমতি দেওয়ার আমরা কেউ নয়। ময়নাগুড়ি অফিসটা একটা ধরে নিতে পারেন ব্রাঞ্চ অফিস, যে অফিসটাতে মর্তের অর্ডারটা আসবে সেই অর্ডারটা আমরা ক্যারি আউট। কি হলো ফাইনালি আজকে? আজকে ফলাফল কিছু হয় না। আজকে হচ্ছে
ওনারা 15 দিন পরে জানাবেন যে কি হচ্ছে, যে আমরা সরিয়ে যাচ্ছি না আমরা হাইকোর্টে যাচ্ছি। দখলদারীদের তরফ থেকে জানানো হয়েছে যাদের টাকা আছে তারা টাকার বিনিময়ে ঠিক দখল করে রয়েছে। তবে এখন এটাই দেখার যে আদৌ কি জমি সহ এশিয়ান হাইওয়ের পাশে থাকা অন্যান্য দখল হয়ে থাকা জমি দখল মুক্ত করতে পারবে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। যে আপনাদের একটা দখল প্রশাসন থেকে ভাঙতে এসেছিল, সেটাকে ভাঙা হলো শেষ পর্যন্ত? ভাঙানো হলো না, শেষ পর্যন্ত প্রশাসন তো চুপচাপ হয়ে গেল। এখন পিডব্লিউ কী বললো, ওনাদের দুইজনের মধ্যে কথা। আমাদের কাছে 15 দিন টাইম নিল, যে 15 দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে। কি সিদ্ধান্ত? দোকান সরাইতে হবে আমাদের, যে শুধু আমরা এক একান শুরু, পাশে তো আরও দোকানদার আছে। এই যে হাইকোর্টে যে মামলা চলছিল বলা হচ্ছে, আপনি তো জানেন যে হাইকোর্টে যে মামলা হইলো সে প্রদীপ আগরওয়ালই জানুক, ওই বুঝুক যে হাইকোর্ট। আপনারা একজন হাইকোর্ট গেছিলেন? না, কোনোদিনও যাই। মামলা সম্পর্কে নোটিশ পেয়েছিলেন? না, কোনো কিছু পাইনি। আমরা পিডব্লিউ নোটিশ পাইছিলাম, মানে এশিয়ান হাইওয়ে নোটিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়েই আমরা গেছিলাম, ময়নাগুড়ি একবার ডাকছি। আপনাদের যে দখলটা নিয়ে একটা হাইকোর্টে মামলা চলছে আপনারা জানতেন? না, জানতাম। কোনো নোটিশ পাননি আপনারা? কোনো নোটিশ পাই। কবে জানতে পারলেন যে ভাঙা হবে? এর মধ্যেই মোটামুটি 20-25 দিন হবে। কালকে তো হঠাৎ করে। এই যে এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে কত দখল আছে এরকম? এরকম তো আমার পাশেই তো সখানিক হবে, আবার তো আশেপাশেই আছে। এখন ধূপগুড়ি থেকে একবার স্টেশন মোড় ধরতে গেলে আপনারটা কেন ভাঙতে আসলো? ভগবান জানুক, আগরওয়াল হয়তো কিছু দিছে নাকি প্রশাসনকে, ভগবান জানুক। আপনি কতদিন থেকে দখলে রেখেছেন? তো আমার তো বাবা এখান থেকে চলে গেল, মাও চলে গেল, এখানেই আমার জন্ম। আমারই তো মোটামুটি 40-45 তো হতেই চলবে। বললাম নতুন করে কোনো দোকান হয়েছে? নতুন করে না। কেউ কি অভিযোগ করেছিল আপনার এই দোকান নিয়ে? আমাদের কেউ অভিযোগ করেনি। আগরওয়ালটাকে? আগরওয়ালটা পিছনে যা জমি আছে তার। আপনাকে আদালতে যাবেন পাল্টা? কি করবো, আগরওয়াল যদি আমাদের সাথে যদি ফয়সালায় আসতো, নাহলে আমরা তো জানি না যে আমাদের নামে কেস হয়েছে। এখন পুরো নয়, আমাদেরও রাস্তা বের করতে হবে। আপনারা আদালতে যাবেন? আদালতে যাবো নিশ্চয়ই। স্কুল ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে প্রাক্তনীদের তরফে 7 দফা দাবি পেশ করা হলো। সম্প্রতি জলপাইগুড়ি শহর সংলগ্ন একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের 8ম শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার ওই স্কুলের প্রাক্তনীরা স্কুলের প্রিন্সিপালের কাছে 7 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি পেশ করেন। দাবিগুলির মধ্যে ছিল সংবেদনশীল বিষয় মোকাবিলা আইন মোতাবেক একটি কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন, ভুক্তভোগী ও তার পরিবারের কাছে প্রিন্সিপালের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, ভুক্তভোগীর জন্য বিনামূল্যে পদক্ষেপ সম্পর্কে স্বচ্ছ ও লিখিত বিবৃতি প্রদান, ভুক্তভোগী বা তার পরিবারকে চুপ করানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ঘটনায় দায়িত্বের গাফিলতির জন্য প্রিন্সিপাল সহ সংশ্লিষ্ট কর্মীদের পদত্যাগ নিশ্চিত করা। প্রাক্তনীদের দাবি, ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য এই পদক্ষেপগুলি অবিলম্বে কার্যকর করা প্রয়োজন। আজকে আপনারা সবাই অবগত আছেন ও জানেন যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারি যে একটা ক্লাস 8-এর ছোট্ট মেয়েকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ক্লাসের মধ্যে স্কুল গোয়িং আওয়ার্সে করা হয়। তো সেটার পরে থেকে আজকে অনেক দিন চলে গেছে যে স্কুল কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেয়নি, স্কুল অথরিটি বা প্রিন্সিপাল নিতে ব্যর্থ হয়েছেন বা নেয়নি। সেই কারণে আমরা এসেছিলাম যে স্কুলকে মেমোরেন্ডাম দিতে। সেখানে 7টা পয়েন্ট আছে আমাদের, যেগুলো ইমপ্লিমেন্ট করলে যেটা আমরা ভাবছি হয়তো স্কুলে ভালো হবে বা ভালো হতে পারে। আর স্কুল অথরিটিকে প্রিন্সিপালকে এটাও বললাম যে যেটা আমার স্কুলের মধ্যে মেটানো যেত সেটা উনি না নিয়ে উনি সাপ্রেস করার চেষ্টা করেছিলেন। খুব একটা সেন্সিটিভ ইস্যুকে উনি ওনার ফ্যাকাল্টি যারা আছেন সাপ্রেস করার চেষ্টা করাতে আজকে এটা একটা সোশ্যাল মিডিয়া বা ভয়ানক রূপ নিয়েছে। কিন্তু তখন ওনারা যদি প্রম্পট অ্যাকশান নিতেন, তখন তৎপর হতেন, তাহলে এই জিনিসটা কিন্তু স্কুলের মধ্যে মিটিয়ে নেওয়া যেত। আর আপনারা তো প্রাক্তনী স্কুলের, নিশ্চয়ই খারাপ লাগছে স্কুলের নামে? হ্যাঁ, খুবই খারাপ লাগছে, কারণ আমাদের স্কুলের একটা প্রচণ্ড সুনাম ছিল। মানে এক কথায় মানে প্রথম স্কুল মিডিয়াম স্কুল বলে এই স্কুলটা আসতো। এই খারাপ লাগা জায়গা থেকেই আমরা আজকে এখানে এসেছি বা সমবেত হয়েছি। স্কুলের যে মানে ফেমটা নষ্ট হয়ে গেল, এটার জন্যই আমরা এখানে এসেছি এবং আমরা চাই যে স্কুলের নামটা আগের পর্যায়ে যাক। তো কী করলে যেতে পারে বা যাওয়া যাবে, ওরকম একটা মেমোরেন্ডাম স্কুল প্রিন্সিপালকে আমরা দিয়েছি, উনি রিসিভও করেছে। কী ধরনের প্রস্তাব দিলেন? একটা ওনাকে প্রস্তাবের মধ্যে একটা রাখা হয়েছে যে ইন্টারনাল কমপ্লেন কমিটি, যেটা অ্যাজ পার ল যেটা আছে সেটাও এখানে স্কুলের মধ্যে একটা আইসিসি কমিটি যেটা স্কুলের মধ্যে গড়তে হবে। স্কুলের তরফ থেকে ভিকটিম অ্যান্ড তার ফ্যামিলিকে একটা পাবলিকলি অ্যাপোলজি জানাবে স্কুল অথরিটি। তৃতীয় পয়েন্ট আছে যে স্কুলের যিনি ভিকটিম আছেন তাকে ফ্রি কাউন্সেলিং করাবে কোনো রেপুটেড ইনস্টিটিউটেড সংস্থা থেকে।
আর একটা আছে যে স্কুল অথরিটি আর প্রিন্সিপাল যারা মানে এই কেসটাকে সেন্সিটিভ হিসাবে মানে ডিল করতে পারেনি, তাদের ইমিডিয়েট রেজিগনেশন, কারণ তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। সেক্ষেত্রে কি প্রিন্সিপালের রেজিগনেশন চাইছে? হ্যাঁ, স্কুল অথরিটি মানে প্রিন্সিপাল হেড স্কুলের। আপনারা কি তার রেজিগনেশন চাইছেন বা তারকে অপসারণ চাইছেন? হ্যাঁ, এই পয়েন্টটা লেখা আছে এখানে, মানে প্রিন্সিপালের ইমিডিয়েট রেজিগনেশন। ধীমান রায়ের রিপোর্ট। শুরু হলো সুপ্রিম কাপ স্টেট স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025। এই ফুটবল ম্যাচ পরিচালনা হয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বারা, সহযোগিতায় সুপ্রিম নলেজ ফাউন্ডেশন, ব্যবস্থাপনায় জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মোহিতনগর কলোনি তারাপ্রসাদ উচ্চ বিদ্যালয় এবং খড়িজা বেরুবাড়ি হাই স্কুল। খেলার ফলাফল অনুসারে খড়িজা বেরুবাড়ি হাই স্কুল জয়ী হয়েছে। মোহিতনগর উচ্চ বিদ্যালয় 0 গোলেই পিছিয়ে যায়। খড়িজা বেরুবাড়ি 2টি গোল করে। দলের তরফে গোল করে সুরজিৎ দাস এবং মনোজিৎ রায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সুরজিৎ রায়। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ঝাড়ুর আড়ালে গাঁজা পাচারের চেষ্টা, ভোরের আলো থানার অভিযানে ধরা পড়ল 3 মহিলা পাচারকারী। রাতের অন্ধকারে বিনা নোটিশে চা বাগান বন্ধ করে চলে গেল বাগান কর্তৃপক্ষ, দুশ্চিন্তায় শ্রমিক মহল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।